এই ৭১-এর পরাজিত শক্তি জঙ্গি মৌলবাদী গোষ্ঠীকে আমরা প্রতিহত করি। এদেরকে প্রতিহত করেই বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে হবে। আপনারা এগিয়ে আসুন, আপনারা নেতৃত্ব দিন, আপনাদের সুন্দর মঙ্গলময় ভবিষ্যৎ আমরা কামনা করি। আমরা সেই পথে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনাদেরকে আমাদের পাশে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনি কিভাবে দেখেন? এই অবৈধ জঙ্গি যে সরকারটি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদের যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটি মন্ত্রণালয়, এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় তাদের পরস্পর বিরোধী বক্তব্য দেখেছি। বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ব্যক্তিকে দেশে এবং বিদেশ থেকে এনে বসিয়েছে, যাদের অনেকেরই বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে বিদেশি নাগরিকত্ব তারা গ্রহণ করেছেন, যেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হয়। এই যে অসাংবিধানিক এবং বেআইনি কার্যকলাপ তারা করে যাচ্ছে, এভাবে বেশ কয়েকজন উপদেষ্টা নামক জন্তু জানোয়ার তারা এখানে বিভিন্ন জায়গায় বসিয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং এই ভারতবর্ষের সরকার, ভারতের জনগণ মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে যে সহযোগিতা করেছে, অকৃত্রিম বন্ধুত্বের হাত তারা বাড়িয়ে দিয়েছিল, প্রায় 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধে তাদের সৈনিকরা রক্ত দিয়েছিলেন। তারাও এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে আমরা অল্প সময়ের মধ্যে চূড়ান্ত বিজয় আমাদের 16ই ডিসেম্বর আমরা অর্জন করেছিলাম। এই ভারতবর্ষ বাণিজ্যিকভাবে বা বিভিন্ন পারস্পরিক যে সহযোগিতা এবং সম্পর্ক, তার ভিত্তিতে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে বিগত দিনগুলোতে যে সহযোগিতার হাত প্রসারিত করেছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য। এই অবৈধ ইউনূস আমরা দেখেছি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার আগে ভারতের অত্যন্ত স্পর্শকাতর বিষয়, শুধু ভারত নয়, যে কোনো দেশের জন্যই, যে কোনো দেশের, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো মহাবিশ্বের এই ব্রহ্মাণ্ডের যে কোনো দেশই তার কোনো অংশকে বিচ্ছিন্ন করার বা অশান্ত করার মতো কথা কোনো মানুষের কাছ থেকে তারা প্রত্যাশা করে না, আশা করে না। ইউনূস তো তিনি 7 সিস্টারে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি করবেন, তিনি কিন্তু সেটা বলেছেন। এবং এই 17 মাসে একটার পর একটা ভারত বিরোধী বিভিন্ন তৎপরতা তারা চালাচ্ছেন। ভারতীয় হাই কমিশন, ভারতীয় ডেপুটি হাই কমিশন চট্টগ্রামে, সিলেটে, বিভিন্ন জায়গায় ভিসা সেন্টারে তারা আক্রমণ করেছেন, ভারতের পতাকা পদদলিত করেছেন, ভারতের প্রধানমন্ত্রীর পুষ্পতলিকা দাহ করেছেন এবং নিরবিচ্ছিন্নভাবে তারা ভারত বিরোধিতার একটা হুজুগ তারা তুলেছে। অথচ আগের থেকে বেশি আমদানি ভারত থেকে করছেন, পদ্মার ইলিশ তারা বেশি পরিমাণে দিয়েছেন, আম বেশি করে তারা পাঠিয়েছেন, আবার দিল্লিকে দূষণ করার বিভিন্ন ধরনের পর্দার অন্তরালে তাদের যে প্রচেষ্টা, ভারতের চাল ভারত থেকে কিনবেন না, সেটা সিঙ্গাপুর থেকে কিনেছেন, সেটা আবার দুবাই থেকে কিনেছেন, আবার এখন ভারত থেকে সেই চাল কিনছেন, পেঁয়াজ নিচ্ছেন, বিভিন্ন ভাবে ভারতের সহযোগিতা চাচ্ছেন, আবার ভারতকে হুমকি দিবেন। আবার আমাদের যে একটা বিশেষ বাহিনী আছে, যাদের অবসরপ্রাপ্তরা প্যাম্পার্স পরে ঘোরাফেরা করেন, প্যাম্পার্স ছাড়া চলাফেরা করলে সামাজিক ভাবে তারা বিভিন্ন ভাবে হয়তো অসুবিধার মধ্যে পড়বে, তাদের শারীরিক সেই সক্ষমতা নেই,
তারা 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা বিভিন্ন টাইম ফ্রেম কিন্তু দিয়েছিলেন। এবং এই যে কিছু বালক উপদেষ্টাদেরকে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, শ কোটি টাকার মালিক হয়েছে অবৈধভাবে ইউনূসের সহযোগিতায়, এরা যেভাবে ভারতবর্ষের তাদের সেভেন সিস্টার বা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে বা বিচ্ছিন্নতাবাদীদেরকে, আতঙ্কবাদীদেরকে, জঙ্গিদেরকে প্রশ্রয় আশ্রয় দিবে এবং তাদেরকে সহযোগিতা দেওয়ার কথা বলে, তখন তো ভারত সহ্য করেছে, দেখেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি ভারতে আশ্রয় নিয়েছে। ভারতের সরকার, ভারতের জনগণ তার নিরাপত্তা দিচ্ছে এবং বাংলাদেশে তিনি নিরাপদ ছিলেন না। বাংলাদেশ থেকে সামরিক যানে বিশেষ ব্যবস্থায় তাকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল। তিনি বাণিজ্যিক বা ব্যক্তিগত কোনো ব্যবস্থাপনায় ভারত যাননি। তিনি ভারতে গিয়েছেন এই সরকার এবং সামরিক বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে, যে তারা বাংলাদেশে তার নিরাপত্তা দিতে পারবে না। বাংলাদেশ তখন জঙ্গিরা যেভাবে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানি বা অন্যান্য দেশ সে প্ররোচনায়, তাদের অর্থে, তাদের ষড়যন্ত্রে, তাদের সমর্থনে, তাদের অস্ত্রে, তাদের স্নাইপার রাইফেলওয়ালা শুটারদের মাধ্যমে যে জঙ্গি আক্রমণ বাংলাদেশের বিরুদ্ধে করেছিল, সেই আক্রমণ থেকে তার জীবন বাঁচানোর জন্য তাকে ভারতবর্ষে তারা সামরিক হেলিকপ্টারে বা সামরিক যানে তারা পাঠিয়েছিলেন। এবং ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, তারা গণতন্ত্রের চর্চা করে, তারা ভিন্ন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, আজকে যে তাদের যে প্রতিক্রিয়া বা বিবৃতি, যেটা বাংলাদেশে তো সবাই জানে একটা পাকিস্তানপন্থী সরকার ক্ষমতায় আছে এখন। তো পাকিস্তানপন্থী সরকারটা ভয় পায়, বিব্রত হয় ভারত থেকে শেখ হাসিনার কথা বললে, খুব স্বাভাবিক না এটা? অবশ্যই। এখন বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে যে বেআইনি এবং অমানবিক হিংস্র কার্যকলাপ ইউনূসের নেতৃত্বে হচ্ছে সেগুলো তুলে ধরেছেন। তিনি বাংলাদেশ যে একটি অর্থনৈতিক এবং সামাজিক চরম কষ্টের মধ্যে, বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেই বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন। এবং বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগকে তারা যতই বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা, আইনি মারপেটে রাজনীতি থেকে বা বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করা না করার যে তারা পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে, আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনার বক্তব্য, তার বিবৃতি এবং তার সাক্ষাৎকার প্রকাশ করার মধ্য দিয়ে তিনি যে কতটা প্রাসঙ্গিক এবং তিনি যে শুধু বাংলাদেশের কাছে নয়, এই উপমহাদেশের কাছে নয়, বিশ্বের কাছেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা কিন্তু এই আন্তর্জাতিক প্রায় প্রত্যেকটি প্রথম শ্রেণীর গণমাধ্যম তার যে সাক্ষাৎকারগুলো নিচ্ছে তার থেকেই প্রমাণ হয়। তো আজ তিনি এই যে ভার্চুয়ালি তিনি তার যে বক্তব্যটা দিয়েছেন বিভিন্ন সাংবাদিকের সামনে এবং দেশের মানুষের কাছে তিনি যে বার্তাটা পৌঁছে দিয়েছেন এই অবৈধ নির্বাচনকে বর্জন করার জন্য, যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, যে নির্বাচনে নৌকা নেই, এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষে 45 থেকে 50% মানুষের সমর্থন রয়েছে। এটা তো আমার মুখের কথা নয়, এটা আমরা পরিসংখ্যান যদি দেখি বিগত দিনে ঠিক। এখন জনাব নাদের এখন স্পষ্ট যে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, পৃথিবীর সব প্রধান নিউজ মিডিয়া প্রতিষ্ঠান এটা গুরুত্ব দিয়ে প্রচার করেছে। এটা যদি সরকার প্রতিক্রিয়া না দিত, অনেকে হয়তো বলতেন সরকার এটাকে গুরুত্ব দেয় নাই। সরকার যে গুরুত্ব দিয়েছে সেটাই তো আজকে প্রতিষ্ঠিত। বন্ধু ভাই, তারা যে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগকে তারা যে পরিমাণ ভয় পায়, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তারা যে কি পরিমাণ ভয় পায়,
আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তারা সারা দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার থেকেই তো প্রমাণ হয় তারা মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে ভয় পাওয়ার কারণ হলো যে 75-এ আমরা 30 লক্ষ শহীদের রক্তে যে দেশটি স্বাধীন হয়েছিল, 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিলেন, সেই পরাজিত শক্তি আজকে বিভিন্ন দেশের বিভিন্ন শক্তির পরাশক্তির মদদে, অর্থে আজকে অবৈধভাবে ক্ষমতায় বসেছে এবং ক্ষমতায় বসে তারা সস্তা বিভিন্ন প্রচার প্রচারণা এবং নেরেটিভ তৈরি করে যা করে যাচ্ছে বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে একটি অসভ্য বর্বর জাতি হিসাবে চিহ্নিত করেছে। এবং আমি মনে করি আজকে ধীরে ধীরে আমাদের তরুণরা তারা কিন্তু সেটা অনুধাবন করেছে এবং ঘুরে দাঁড়িয়েছে। আজ থেকে 1 বছর আগেই কিন্তু সাধারণ মানুষ, যেটা আপনার মুদির দোকানদার, হকার, রিক্সাওয়ালা অথবা অটো চালক, বাসের ড্রাইভার, তারা কিন্তু বলা শুরু করেছিলেন প্রকাশ্যে, ছোট দোকানদার, যে আগেই ভালো ছিলাম, আগে নিরাপত্তা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। আজকে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ব্যবসায়ীরা তারা দেখতে পাচ্ছে যে এই দেশটা একটি চাঁদাবাজ, একটি মব লিঞ্চিং এর বেআইনি শাসনের যে ব্যবস্থাটা নতুন বন্দোবস্ত বলে এই ইউনূস এদেশে জঙ্গিবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বাংলাদেশে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সেই ফাঁদে পড়ে ইউনূসের এই অবৈধ কার্যক্রমকে জায়েজ করার চেষ্টা করছে। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। আজকে বাংলাদেশে যে বেআইনি কার্যকলাপ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তিনি তো কথা বলবেন। এই কথা বলার সঙ্গে ভারতের সরকারের বাধ্যবাধকতা দেওয়ার কোনো বা তাকে নিষেধ করার কোনো সম্ভাবনা নেই। এবং তারা বিভিন্ন ভাবে বঙ্গবন্ধু কন্যাকে তাদের যে ক্যাঙ্গারু কোড, তাদের যে অবৈধ আইসিটি অ্যাক্ট, যেটা এই আইন, এই কোডটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের জন্য। বাংলাদেশে কি জুলাই আগস্টে কোনো যুদ্ধ অপরাধী হয়? যুদ্ধ অপরাধের মতো ঘটনা ঘটেছে? কোন জাতি গোষ্ঠীকে নির্মূল করার প্রচেষ্টা হয়েছে? আন্তর্জাতিক সংজ্ঞায় তো এগুলো পড়ে না। তারা বিদেশের। আমরা আরেকটা প্রসঙ্গে আসি, ক্রিকেটে যাওয়ার আগে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে 5 দফা দাবি দিয়েছে। এই 5 দফাটা নেতৃত্ব দিয়েছেন। এখন এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের। এটা বাস্তবায়নের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন বা নিতে শুরু করেছেন আপনারা? ফজলু ভাই খুব ভালো করে জানেন বাংলাদেশে কোনো সুস্থ রাজনীতি করার সামান্যতম ন্যূনতম কোনো সুযোগ নেই। সাদ্দাম নামে যশোরের একজন ছাত্রলীগ নেতা, যাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, তার জামিনের জন্য তার স্ত্রী এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, যে সন্তানকে স্পর্শ থেকে বঞ্চিত হয়েছেন সাদ্দাম, সেই সাদ্দামের স্ত্রী ঘরের প্রতিটি আসবাবপত্র, তার সামান্য স্বর্ণালংকার আত্মীয় স্বজনের কাছে ঋণ করে তার স্বামীর জামিনের জন্য বিভিন্ন চেষ্টা চালিয়েছেন, কিন্তু জামিন হয়নি। দুঃখে, কষ্টে, হতাশায়, বিষণ্ণতায় তিনি এবং তার সেই সদ্য প্রসূত সন্তান সহ আত্মহত্যা করেছেন। কিন্তু সাদ্দামের পেরোলে মুক্তি হয়নি। জেল গেইটে তার সেই মৃত শিশু এবং স্ত্রীর মুখ দেখতে হয়েছে। এর চেয়ে নির্মমতা বাংলাদেশে কি হতে পারে? এই যে 5 দফা বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে আপিল জানিয়েছেন, দাবি জানিয়েছেন, এর পক্ষে দাঁড়ানোর জন্য বলেছেন। আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় যেটা হয়, সভা সমাবেশ, লিফলেট, পোস্টার বা মাইকিং, দেয়াল লিখন, বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করা। আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কোন বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন নয় যে আওয়ামী লীগ অস্ত্র হাতে তুলে নেবে। আওয়ামী লীগ তো আজকে যেহেতু গণতান্ত্রিক সকল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে,
এই কারণে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, আমরা সেই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করছি এবং যেখানে সুযোগ পাচ্ছি আমরা মিছিল, পোস্টারিং, লিফলেট বিতরণ করে আমরা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এই 5 দফার বার্তাটি আমরা পৌঁছে দিচ্ছি যে মূলত এই 5 দফায় একটি অন্যতম দফা হচ্ছে এই আগামী যে নির্বাচন, এই নির্বাচন একটি ফাঁদ ইউনূসের আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সংসদের বা সংবিধানের প্যারালাল একটি ব্যবস্থার জন্য তথাকথিত হা না ভোটের আয়োজন করেছে। যে হা না ভোটটাও কিন্তু একটা প্যাকেজের মতো, আপনি চাইলে একটা হয়তো আপনি পছন্দ করছেন, একটা পছন্দ করছেন না, আপনার কিন্তু সিদ্ধান্ত বিভাজনের সুযোগ নেই। আপনি ওই যে একবার আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন না, তুমি হয় আমার পক্ষে বন্ধু অথবা শত্রু, মধ্যখানে থাকার বা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। এই হা না ভোটটা কিন্তু এইরকম, আপনাকে পছন্দ হোক না হোক আপনাকে সবগুলো মেনেই হায় দিতে হবে অথবা নাতে দিতে হবে। এবং বিভিন্ন ভাবে সরকার, যে কোনো সরকার বা সরকারি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো বাহিনী কোনো পক্ষে ভোটে প্রচারণা চালাতে পারে না। তো বাংলাদেশে যেহেতু আইন নেই, বিচার নেই, সংবিধান থাকলেও সেটা বলবৎ নয়, কার্যকর নয়, হাইকোর্টে আপনি একদম নিম্ন আদালত থেকে হাইকোর্ট সব জায়গায় কিন্তু একইভাবে জোর যার মুল্লুক তার এবং সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী সবকিছু চলছে। এতে আমাদেরকে একমাত্র হলো অনলাইন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষের কাছে এই অ্যাপিলটা আমরা রাখছি যে এই ফাঁদে আপনারা পাড়া দিবেন না, এই ভোট আপনারা বর্জন করুন এবং এই ভোট বাংলাদেশকে আরো অন্ধকার থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এতে এই ইউনূসকে সরিয়ে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা চাই। এবং আমরা চাই বাংলাদেশে যে জুলাই আগস্টে যে হামলা হয়েছে, যে জঙ্গি আক্রমণ হয়েছে, যে পুলিশের 450 থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, পুলিশ সদস্য বা অন্য যে প্রাণহানি গুলো ঘটেছে, আমরা তার একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষী ব্যক্তিদের শাস্তি যাতে নিশ্চিত হয় সেই বিষয়টা আমরা দাবি জানিয়েছি। জনাব নাদেল, আমরা ক্রিকেট প্রসঙ্গে আসি। ক্রিকেটটা হচ্ছে আপনি বাংলাদেশে বিসিবির পরিচালকদের একজন ছিলেন, আপনি নারী ক্রিকেট দলটার প্রধান ছিলেন আপনি। এবং এই ক্রিকেটের বাংলাদেশে এত অর্জন এই ক্রিকেটটাকে নিয়ে, সেই দলটা আজকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এবং বাংলাদেশ দলের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে 14টা দেশ ভোট দিয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ফজলু ভাই, কারোর সামনে তো প্রশংসা করা যায় না। আমি একটু বলি, বাংলাদেশে আমি মনে করি 2-4 সাংবাদিক, একজন মমতাজউদ্দিন যিনি মারা গেলেন, আর একজন আপনি যিনি আপনিও এখন প্রবাসে আছেন। আপনি আপনার 3টা গুণ, এই যে ঘুরে ঘুরে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আপনি ঘুরে এসেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে আপনি আছেন, আপনি খেলাধুলার সঙ্গে বিশেষ করে ক্রিকেটের সঙ্গে অনেক জায়গায় আপনি গিয়েছেন, ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসেন, কাছ থেকে দেখেন। আপনার সাথে নিউজিল্যান্ডে আমার দেখা হয়েছিল, তো অস্ট্রেলিয়ায় দেখা হয়েছে। তো ফজলু ভাই, এই যে দেখুন মুক্তিযুদ্ধ এবং ক্রিকেট আমাদের দেশপ্রেমের জন্য, আমি মনে করি আমার যদি ভুল না হয়ে থাকে, একটা প্ল্যাটফর্ম ছিল, একটা জায়গা ছিল, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ক্রিকেটের জন্য, আমাদের জাতিটা আবেগে জাতি, ক্রিকেটকে সামনে রেখে পুরো জাতি এক হতো। আমাদের মধ্যে অনেক বিভাজন আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিতর্ক করি, আমরা চট করে 2 ভাগে 4টা ভাগে ভাগ হয়ে যায়। অণু থেকে পরমাণু যেভাবে ভাগ হয়, আমরা বিভিন্ন বিষয়ে এভাবেই আমরা নিজেদেরকে বিভাজন তৈরি করি। কিন্তু একটি মাত্র জায়গা, আপনি এটাও দেখেছেন আমাদের প্রবাসে যাদের যে সন্তানগুলো জন্ম হয়। ক্রিকেটটা আরেকটা ব্যাপার না দিল ভাই, প্রতিটা দেশের 1 নম্বর একটা খেলা থাকে, এই 1 নম্বর খেলাটা কোনোদিন 2 নম্বর হয় না, সবচেয়ে বলে বাংলাদেশে এটা হয়ে গেছে। বাংলাদেশে একবার ফুটবলটা ছিল 1 নম্বর খেলা ছিল,
ওই জায়গায় ক্রিকেট চলে আসছে বাংলাদেশে, এবং বিশ্বব্যাপী বিদেশে যখন খেলাটা হয় বিদেশে, এই পতাকাটা যখন বিভিন্ন ভেন্যুতে উড়ে, এটা যে আমাদের প্রবাসীদের জন্য কি একটা আনন্দ, কি একটা মর্যাদার বিষয় থাকে। এইবার বিশ্বকাপ হবে, কোন ভেন্যুতে বাংলাদেশের পতাকা উড়বে না। ফজলু ভাই, এই প্রসঙ্গটাই আমি বলতে চাচ্ছিলাম যে শুধু পতাকা নয়, বাংলাদেশের জার্সি পরে আমাদের যে তরুণ এবং এই যে আপনি বলেন অস্ট্রেলিয়ায় যার জন্ম হয়েছে, ইংল্যান্ডে যার জন্ম হয়েছে, বা অন্যান্য দেশে যেখানে যেখানে ক্রিকেট খেলা হয়, সেখানকার যারা যে প্রজন্ম বেড়ে উঠেছে, তারা এবং তাদের বন্ধু বান্ধব বা তাদের সহপাঠীরা, তারাও কিন্তু অনেকেই বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে আসে। যে হয়তো তার দাদা বা হয়তো মৃত্যুবরণ একটা জার্সি এই দেশে কিন্তু 30, 40, 50 ডলার বিক্রি হয় জার্সি। হ্যাঁ, এই যে দেশপ্রেমের একটা মানে চূড়ান্ত ভাবে আমরা বই প্রকাশের একটা সুযোগ, পুরো বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াস, সেটা কিন্তু ইউনুসের পছন্দ নয়। এবং এই বিশ্বকাপটি বয়কট করার জন্য তারা কিন্তু শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। মুস্তাফিজ একটি ইস্যু, তারা বাংলাদেশে 30 লক্ষ শহীদ হয়েছিলেন সেটা নিয়ে বিতর্ক করে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন সেটা নিয়ে যেমন বিতর্ক করে, আমাদের সংবিধান নিয়ে বিতর্ক করে, মুজিবনগর সরকার নিয়ে বিতর্ক করে, পতাকা নিয়ে বিতর্ক করে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করে। মানে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের গৌরবের প্রত্যেকটি জায়গায় তারা কিভাবে বিতর্কিত করবে, সেই প্রচেষ্টাটা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং এই আসিফ নজরুল, যার নাম ছিল নজরুল ইসলাম, আপনি জানায়রা ইমামের কাছাকাছি ছিলেন, আপনি সেই গণ আদালতের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন, সেই সময় এই হারামজাদা, এই হারামি, এই দুষ্টা, এই কুমিল্লার সন্তান, সে ফাইলপত্র নিয়ে গায়েব করে দিয়েছিল। নিশ্চয়ই ফজলু ভাই সেটা মনে আছে। জানায়রা ইমাম তাকে মাফ করেননি, শহীদ জননী, সে অনেকবার আবার ফিরে আসার চেষ্টা করেছিল। এই বহুরূপীটি, এইটা ওই যে ফাইলটা, ওই গণতদন্ত কমিশনের রিপোর্টটা তার কাছে নিয়ে যায় আটকে রাখার কারণে উনি সময় মতো চিকিৎসার জন্য আমেরিকা যেতে পারেন নাই। ক্যান্সার ছড়িয়ে পড়ছে তার সারা শরীরে, জাহানারা ইমামের মৃত্যুর জন্য সে দায়ী। হ্যাঁ, তো এই জাহিল, এই মানে বিভিন্ন ভাবে সে একজন শিক্ষক, শিক্ষক নামের কলঙ্ক, তার ব্যক্তিগত চরিত্র, এই বিষয়গুলো যদিও বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে নতুন নতুন বন্দোবস্তের যে রাজনীতি শুরু হয়েছে, যে অশ্লীলতা, অশ্রাব্য ভাষায় কথাবার্তা এবং বিভিন্ন কাহিনী আমরা শুনতে চাই, আমরা এগুলো কথা বলতে চাই না। এই কথা বলার রুচি বা যোগ্যতা হয়তো আমাদের নেই। আজকে মূলত ক্রিকেটকে ধ্বংস করা, বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার মূল কারণটা হলো দেশপ্রেমকে এরা নষ্ট করতে চায়। আজকে দেশপ্রেম নষ্ট হলে করার জন্য আওয়ামী লীগকে বাইরে রেখেছে। আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখতে পারে, বন্দর বলেন, সেন্ট মার্টিন বলেন, পার্বত্য চট্টগ্রাম বলেন, আমাদের খনিজ সম্পদ সব বিদেশিদের পরামর্শে, প্রেসক্রিপশনে তুলে দিতে পারবে, দেশটাকে লুটে পুটে খেতে পারবে। আওয়ামী লীগ ছাড়া আপনি এই নাম, কারণ আমরা এই জায়গায় কথা বলছি, অন্য কারো নামটা বলা কঠিন, কিন্তু তারপরেও বলতে হয়, আমাদের একজন সিনিয়র সাংবাদিক যিনি আগাগোড়া আমাদের কার্যক্রমের আমাদের বিভিন্ন সমালোচনা করেছেন, সব মানুষের সেই স্বাধীনতা আছে, করতেই পারেন, কিন্তু সেই মাসুদ কামাল আজকে কিন্তু বলতে বাধ্য হচ্ছেন। কেন বলতে বাধ্য হচ্ছেন? যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। কেন বলছেন? কারণ বিক্রি হন না শেখ হাসিনা। হ্যাঁ, এই যে যদি 2000-এ আমরা ক্ষমতায় আসতে পারতাম, 24-এর ঘটনাও ঘটতো না, আমরা যদি দেশের সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দিতাম, আমরা ক্ষমতা থেকে। আপনার কি মনে হয় 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, এই নির্বাচনটাকে ভারত বিরোধী ভোটের হুজুগ তোলার জন্যই এই মুহূর্তে এই সিদ্ধান্ত দেওয়া যে
নিয়ে। আপনি খেয়াল করবেন বিএনপি জামাত কেউ কিন্তু এই ক্রিকেট নিয়ে কোনো কথা বলছে না। এত মানুষ জড়িত এটার সাথে, কেউ কিন্তু এই ইস্যুতে কথা বলে না। কিন্তু ফজলু ভাই, এই ক্রিকেট কেন, এই গত 17 মাসে এদেশের স্বার্থ বিরোধী যতটা কার্যকলাপ হয়েছে, কেউ কি কথা বলেছে? শুধুমাত্র সামনে একটি টকটকে লাল মূল্য ঝুলানো আছে যে নির্বাচন হবে, নির্বাচনে জিতে যাবে। এই মূলা খাওয়ার পরে পেটে বদহজম হবে না কি হবে সেটা তো আমরা 12 তারিখের পরেই দেখবো আশা করি। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি তো ক্রিকেটের সাথে খুব বঙ্গাঙ্গে জড়িত ছিলেন। এই যে বিশ্বকাপে বাংলাদেশ ছিটকে পড়লো বিশ্বকাপ থেকে, প্লেয়াররা টাকা পাওয়ার কথা, দল টাকা পাওয়ার কথা, নানাভাবে এই একটা বিশাল একটা টাকা পাওয়ার 300 কোটি টাকার বেশি শুধুমাত্র এন্ট্রিতে পাওয়ার কথা ছিল। এই বিষয়গুলা কি কি ক্ষতি আপনি দেখতেছেন ভবিষ্যতে বাংলাদেশ দলটার? কোন কোন ক্ষতির মুখে পড়বে দলটা? দেখুন, প্রথমত আমাদের আগে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি, আমি মনে করি আর্থিক ক্ষতির চেয়ে আমরা যে আমাদের দেশপ্রেম বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার যে ইতিবাচক ভাবে যে একটা মাত্র মাধ্যম ছিল, আমরা সেটাকে হারিয়ে ফেললাম। আইসিসিতে আমাদের অবস্থান দুর্বল হবে, আইসিসির বিভিন্ন ইভেন্টে আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারবো কিনা, আইসিসির আওতাধীন কোন ইভেন্ট আগামী দিনে আমরা হোস্ট হওয়ার যোগ্যতা আমাদের থাকবে কিনা, এবং আর্থিকভাবে আমরা যে প্রাইজ মানি শুধু নয়, এই আইসিসি এই টি20 ওয়ার্ল্ড কাপে আমরা স্পন্সরশিপ হারাবো, আমাদের জাতীয়ভাবে ক্রিকেটের গুরুত্ব কমে যাবে, এবং এই যে ক্রিকেটের মধ্য দিয়ে আমরা আইসিসির যে বিভিন্ন আমরা সহায়তা পাওয়ার যে আমাদের বিভিন্ন প্রকল্পগুলো থাকতো, সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, এমনকি আমাদের জরিমানা হতে পারে, এবং আমরা যে সরাসরি আগামীতে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো কিনা, না আমাদেরকে কোয়ালিফাইং করে আবার সেই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের হতো আপনার পাশে যে পিএনজি আছে, পাপুয়া নিউ গিনি, এদের ওখানে হয়তো খেলতে যেতে হতে পারে, আমরা আর ওয়েস্ট ইন্ডিজও যেতে পারবো না, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কায় হয়তো আমাদের খেলার সৌভাগ্য হবে না, এবং আমরা যেহেতু র্যাঙ্কিং আমাদের সঙ্গে অনেকেই খেলতে আসবে না। বাংলাদেশ শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেই শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। দেখুন, শ্রীলঙ্কা তো বাস্তবতা বুঝে, শ্রীলঙ্কায়ও আপনার আন্দোলন হয়েছিল, নেপালেও আন্দোলন হয়েছিল, ইরানেও আন্দোলন হয়েছিল, কিন্তু এই নোবেল আর মির্জাফর বাহিনী সেই সমস্ত দেশে ছিল না বলে ভেনেজুয়েলাও রক্ষা পেয়েছে, ইরানও রক্ষা পেয়েছে, নেপালও রক্ষা পেয়েছে, শ্রীলঙ্কা রক্ষা পেয়েছে, আর আমাদের এখানে ইউনুসও আছে, নোবেলও আছে, মির্জাফর বাহিনী আছে। তো আমাদের তো যেহেতু পাকিস্তানে যেভাবে মোল্লা মিলিটারিরা মিলিয়ে সেই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমরাও তো সেই দিকেই যাচ্ছি। আমরা তো আগে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে এক পাকিস্তান ছিল, এখন আলাদা, কিন্তু আলাদা হলেও তারা যে শাবকগুলো রেখে গিয়েছিল, তাদের যে আদর্শিক রুহানি সন্তানগুলো এখন তো অবৈধভাবে ক্ষমতা এসেছে, তারা তো আবার বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে পাকিস্তান, এই হারামিগুলো তো আমাদের পক্ষে ভোট দেয়নি। আজকে যদি বাংলাদেশের জায়গায় অন্য কেউ থাকতো এবং ভারতে এই টুর্নামেন্টটি হতো, তাহলেও কিন্তু তারা এই কাজটাই করতো। তো বাংলাদেশের যখন অতই যখন প্রেম, অতই যখন মুসলিম উম্মাহ, তারা তাইলে বয়কট করে না কেন? তারা কি বয়কট করে? ওরা তো বয়কটের কথা বলে বাংলাদেশকে গাছে তুলে মই সরিয়ে নিয়েছে তারা। এখন তারা তাদের কাজ করেছে, আপনি কেন তাদের প্রচারণায় বা তাদের ফাঁদে পড়বেন? তাদের তো ভারতের সঙ্গে সমস্যা, তাদের ভারতের সঙ্গে যে পরিস্থিতি, আমাদের তো সেটা নয়। আমরা তো একটা শরীরে যদি সামান্য কিছু হয় আমরা ভারতে যাই, মার্কেটিং করতে ভারতে যাই, বেড়াতে ভারতে যাই। বাংলাদেশ থেকে কতজন মানুষ পাকিস্তানে যায়? আমাদের নিকট প্রতিবেশী, বিভিন্ন ভাবে আমরা তাদের উপর নির্ভরশীল, তাদের সঙ্গে আমাদের এখন যাবে ঢাকা করাচি ফ্লাইট চালু হচ্ছে।
হ্যাঁ, সব জঙ্গি আসবে, অবৈধ অস্ত্র আসবে, ড্রাগ আসবে, ভালো কিছু আসবে না। ভারতে কয়টা মসজিদে বোমা মারা হয়, ভারতে কতজন মুসলমানকে হত্যা করা হয়, পাকিস্তানে তো মুসলমানকে হত্যা করে, এক মাজাব আরেক মাজাবকে হত্যা করে, এক পক্ষ আরেক পক্ষের মসজিদে গিয়ে বোমা ফোটায়। এই তো পাকিস্তান। করাচি ফ্লাইটের নাদের ভাই আরেকটা গুরুত্ব আছে, যেটা কেউ আপনারা বলেন না অথবা অনেকে জানেন না বিষয়টা। করাচিতে হচ্ছে জিয়াউর রহমানের মা বাবার কবর। বিএনপির নেতা কর্মীরা এখন তার শহীদ জিয়ার মা বাবার কবর জিয়ারতে যেতে পারবে। হ্যাঁ, একটা ভালো সুযোগ এটা, এটা অবশ্য খারাপ কিন্তু যাবে না কেন আমি বলি, পাকিস্তানে গেলে পরে অন্যান্য দেশের ভিসা পাবে না। এই কারণে ফজলু ভাই আমি বলি, যত যাই কবর যতই হোক না কেন খুব কম লোক যাবে, যাদের উদ্দেশ্য রয়েছে। ভারতের সাথে যে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি আছে, বাংলাদেশের বিমান যে ভারতের উপর দিয়ে যায় এবং তাকে উল্লেখ করতে হয় আমি ওই দেশে যাচ্ছি, এর জন্য ভারত অনুমতি দেয়। পাকিস্তানি কোন বিমান ভারতের আকাশ সীমায় ব্যবহার করতে পারে না। বাংলাদেশ যখন আবেদন করবে ভারতের কাছে, আমি পাকিস্তানে যাব, আমাকে অনুমতি দাও, ভারতে অনুমতি নাও দিতে পারে। এবং তখন এই বিমানটাকে অনেক ঘুরে ৭১-এর মতো বঙ্গোপসাগর শ্রীলঙ্কা হয়ে ওইদিকে যাবে, তখন এইটার বিমান ভাড়া অনেক বেশি পড়বে। ফজলু ভাই আমি বলি শুনেন, আমার যেটা ধারণা, খুব অল্প সংখ্যক ছাড়া বাংলাদেশে উর্দু গান কেউ শুনবে না, ওই হিন্দি গান শুনবে। এবং ভারতের সঙ্গে যে সম্পর্কটা আছে বিভিন্ন ভাবে, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, পরিস্থিতি তো আজ যেরকম আছে সেটা থাকবে না। এই নর্তন কুর্দন এগুলা তো অল্প কিছুদিনের মধ্যেই থেমে যাবে, তখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে। পাকিস্তানের টাকার মান বাংলাদেশের টাকার মান কত? এই হ্যাঁ, আমাদের টাকার মান তো অনেক বেশি। আর্থসামাজিক অস্ট্রেলিয়ার $1 বাংলাদেশের 80 টাকা এখন, এবং $1 পাকিস্তানের 250 রুপি। তো তারা ফকির হয়ে গিয়েছে। বিভিন্ন জাতিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক যে সমস্যার মধ্যে রয়েছে, আমরা তো ইনশাআল্লাহ আমরা এই ধরনের এত সমস্যার মধ্যে নেই, কিন্তু ইউনূস আসলে এগুলো মানুষের সামনে দেখানোর চেষ্টা করছে। এবং এই যে মিথ্যা প্রলোভন এবং মিথ্যার উপর ভর করে আজকে তার পুরো কাচের ঘরটা রয়েছে, এই কাচের ঘর, তাসের ঘর যখন ভেঙে পড়বে তখন কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ আজকে বাংলাদেশের বিপদে ভারতে কিন্তু প্রথম এগিয়ে আসবে। এই যে করোনা ভাইরাস গেল, আমরা ভ্যাকসিন কোথা থেকে এনেছিলাম? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ বিনামূল্যে বাংলাদেশের মানুষের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? আওয়ামী লীগের এদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। শেখ হাসিনা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি এদেশে মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে যে কাজ করেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, যা বাস্তবায়ন করেছেন, আজকে এই মিথ্যাবাদী ইউনূস বলছে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্রগুলো নাকি বেশি বেশি করে দেখানো হয়েছিল। তার অনেকেই তো আজকে বিভিন্ন এই সমস্ত প্রতিষ্ঠানে বসে আছে। বলুন কোন বছরে, কোন মাসে, কোন অর্থনৈতিক খাতে বা অন্যান্য স্বাস্থ্য বা অন্যান্য কোন জায়গায় সরকার বেশি করে দেখিয়েছে? এগুলো অনেকগুলো। ক্রিকেট সংক্রান্ত আরেকটা বিষয় আসে। এই পরিস্থিতিতে হঠাৎ করে সাকিব আল হাসানকে জাতীয় দলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন হঠাৎ করে এই উদ্যোগের কারণটা কি আপনি বলেন? দেখুন, এখানে তো ফারুকি আছে না, নাটকের স্ক্রিপ্ট লেখার জন্য তো আর তার ইউনূসের আর বাইরে যাওয়া লাগে না। সে কিন্তু সাঙ্গ পাঙ্গ ভালোই এনেছে। এই যে ডাস্টবিন একটাকে নিয়ে এসেছে, হ্যাঁ, 3 ব্যাটারি শফিক এনেছে। তো এই ধরনের বিভিন্ন চিড়িয়াগুলো তো সে কম জড়ো করেনি।
হ্যাঁ, এই অর্ধশিক্ষিত যে বাংলা সংলাপে নাটকের মধ্যে বিকৃতি ঢুকিয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে পরকীয়াকে একটি জায়েজ করার মানে আবহ তৈরি করে দিয়েছে এই ফারুকী। এই স্ক্রিপ্টটা হয়তো তাকে লিখে দিয়েছে। সাকিবকে যদি নিয়েও আসা হয়, বাংলাদেশ কোন ফরম্যাটে কার সঙ্গে খেলবে যেখানে সাকিব পারফরমেন্স করতে পারে, বা সাকিব করবে কার সঙ্গে? কেনিয়ার সঙ্গে করবে, পাপুয়া নিউ গিনির সঙ্গে করবে, পর্তুগালের সঙ্গে করবে? সাকিবের এত ঠেকা লেগেছে, সাকিব দেশের বাইরে, মিথ্যা মামলা তার উপরে দিলেন, এর কোনো বিচার আছে? ক্রিকেট বোর্ড এই নিয়ে কোনো কথা বলেছে? আজকে সাকিবের উপর ভর করে এই বিশ্বকাপে যাওয়ার ব্যর্থতা, আবেগে বা সস্তা জনপ্রিয়তার জন্য চুলকানি দিয়ে বিশ্বকাপে যে বাংলাদেশ যায় নাই, এটা যে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে যে আঘাত, ওই আঘাতটাকে আড়াল করার জন্য সাকিবকে নিয়ে আসা। এটা কি দাউদের মলম যে সাকিবের কথা বললেই এখানে যে প্রশমিত করা যাবে? এই এনজিও গুলা যেভাবে দারিদ্রকে আসলে বন্ধ করতে পারে না, এনজিও গুলোর কাজই কিন্তু দারিদ্রকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে দেয়া, যাতে এটা বিস্ফোরিত না হতে পারে। তো ইউনূসের মাথায় তো এগুলা রয়েছে, সে তো এই এনজিও চালায়, এনজিওর রাজনীতি, এনজিওর যে কর্মপন্থা এগুলা বুঝে। এই সমস্ত মিলে আপনি মনে করেন, এটা কি আপনারা মনে করেন সাকিব শেষ মুহূর্তে আপনাদের, সে আওয়ামী লীগের জয়েন করে নমিনেশন নিয়ে এমপি হয়েছে, 2 মাস সে করতে পারে নাই, সাকিব এই ভিকটিম হয়েছে আপনাদের সঙ্গে যোগ দিয়ে তার চমৎকার কেরিয়ারটা সমস্যায় পড়েছে? অবশ্যই সে যে ঝুঁকি নিয়েছে, বিপদে পড়েছে। দেখুন, সে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তার অর্থের তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে রাজনীতিতে এসেছিল আদর্শী জায়গা থেকে এবং তার এলাকায় মানুষকে সেবা করার জন্য। এটা তো একটা মানুষের জন্য তার মতো জায়গা থেকে একটা বিরাট ঝুঁকি। আমরা হয়তো রাজপথে আছি, রাজপথ থেকে পরে পরে আজকে এই জায়গায় এসেছি, কিন্তু সাকিব তো সে তার যে অবস্থানটা যে জায়গায় তার ছিল, সেটা সামাজিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, তার মেধা এবং যোগ্যতায় কিন্তু সেগুলো অর্জন করেছে। সেই জায়গা থেকে সে রাজনীতি করতে এসে আজকে যে বিপদের মধ্যে পড়েছে, ঝুঁকি নিয়েছে, এটা তো দেশের জন্য, মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের যে কোনো মতামত, রাজনৈতিক আদর্শ ধারণ করার তো সুযোগ রয়েছে আমাদের সংবিধানে। সর্বশেষ ইন্টারভিউতে সে বলেছে যে জায়েদ চৌধুরীর সাথে যে টেলিফোন ইন্টারভিউটা, ওইখানে সে বলেছে সে তার এই আগামীতে বলছে আমার দল তো নাই দেশে, আমার দল ফিরে আসলে আবার সে দলের পক্ষ হয়ে কাজ করবে, নির্বাচন করবে, তার মাগুরের জন্য কাজ করবে। ফজলু ভাই, দেখুন, একজন মানুষের সঙ্গে আরেকজনের তুলনা হয় না। বুলবুল ভাই যখন দায়িত্ব নিলেন, আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি আমার একটা দুর্বলতা ছিল এবং আমি মনে করেছিলাম যে যাই হোক, বুলবুল ভাই হয়তো বাংলাদেশের ক্রিকেটকে, ওনার যে অভিজ্ঞতা এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা শুরুতে যে কাজগুলো করেছেন, তার কারণে তো আজকে ক্রিকেট এই পর্যায়ে, তিনি আজকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, তিনি হয়তো ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এতটা মেরুদণ্ডহীন, তাহার মেরুদণ্ড থাকলে তো সেখানে প্রত্যেক করার কথা। হ্যাঁ, তো সাকিবের সেটা আছে। সাকিব আজকে দেশে আসতে পারছে না, তার সহায় সম্পত্তি, তার নিরাপত্তা কিছুই নেই, কিন্তু তারপরেও সে কিন্তু অনড়, সে কিন্তু ভেঙে পড়েনি, হতাশ হয়নি। হ্যাঁ, এটাই কিন্তু ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এবং আমি একটু আগে যে নামটি বললাম, যে কিভাবে এই আসিফ নজরুল গঙ্গদের খপ্পরে পড়ে তিনি
বাংলাদেশের ক্রিকেটে যে তিনি নায়ক ছিলেন, সেই হিরো থেকে জিরো হয়ে গেলেন, এই দৃষ্টান্ত আমাদের অনেকেই আছে, কিন্তু এইরকম দৃষ্টান্ত হয়তো খুব বেশি নেই। আগামী দিনে একটা ফ্রেজে হয়তো এই আজকে আমিনুল ইসলাম বুলবুলের নামটা আমরা দেখতে পাবো। নাদের ভাই, আমরা শেষ করব, তার আগে একটু আপনার নির্বাচনী এলাকা নিয়ে কথা বলি। আপনার নির্বাচনী এলাকার একজন মানুষ, জামাতের আমির, বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন সারা দেশে, কিন্তু কুলাউড়াতে তিনি নির্বাচন করছেন না। আপনি এই বিষয়গুলাকে বা কুলাউড়ার নির্বাচনী পরিবেশটা নিয়ে আপনার কাছে তথ্যটা কি? সারা বাংলাদেশের মতো কুলাউড়াতেও নির্বাচনী কোনো উত্তাপ নেই, কারণ প্রার্থীরা এখনো বুঝে উঠতে পারছেন না আসলে নির্বাচন হবে কি হবে না, হাফাটে। হ্যাঁ, তো তারা আমাদের রাজনীতিতে, আমাদের নির্বাচনে যেভাবে প্রচারণা হয়ে থাকে সেটাও কিন্তু হচ্ছে না। অর্থাৎ একটা যে উৎসব মুখর বা বারবার কাট একটা পরিবেশ তৈরি হয় নির্বাচন আসলে পরে, সেই উত্তাপটা কিন্তু নির্বাচনী কোনো উত্তাপ এই মুহূর্তে কুলাউড়ায় নেই, সারা বাংলাদেশে নেই। এবং জামাতের আমির সাহেব, তার বাড়ি কুলাউড়ায়, তিনি 3টি নির্বাচন করেছেন। এই 3 নির্বাচনে সাফল্যে যে ভোট পেয়েছেন, একবার নির্বাচনে জেতার কাছাকাছি বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো ভোট কিন্তু তিনি তার ঝুড়িতে ধরতে পারেননি। এতে তিনি রিস্ক নেননি। আমি মনে করি তিনি বুদ্ধিমানের কাজ করেছেন, যে তিনি এখানে সম্মান হারানোর বা জামানত হারানোর ঝুঁকিতে তিনি যাননি। যে একটি দলের প্রধান, যারা স্বপ্ন দেখছে যে দলটি এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, গণহত্যায় অংশীদারি ছিল, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে গিয়েছিল। মজার ব্যাপার, এই কথাগুলো আজকে বিএনপি বলছে। দেখুন, বিএনপি হয়তো ফুটিকা খেয়েছে, এই কারণে বিএনপি বলছে। বিএনপি তাদের জোটের শরীর, বিএনপি জামাতকে অনুগ্রহ করত, 30টা আসন দিলে জামাত 17টা 18টা আসন জিতত, জামাত একা ইলেকশন করলে 3টা সিট জিতত। এই বিএনপি কে এখন জামাত অনুগ্রহ করার চেষ্টা করছে। আমেরিকান এমবাসি বিএনপি জামাতের সঙ্গে বৈঠক করছে। আসলে কে কার সঙ্গে কিভাবে কি করবে সেটা তো বলা মুশকিল। আলেন্দে একটি কথা বলেছিলেন, আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এতে আমরা দেখতে থাকি। আমরা তো এখন যেহেতু তারা ষড়যন্ত্র করে ভয় পেয়ে আমাদেরকে বাইরে রেখে নির্বাচনটা করতে চাচ্ছে। আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে ফুটবল মাঠে গোল পোস্টের একটা নির্দিষ্ট সীমা আছে, তো এই এরা এমন ভাবে পাড়ার খেলার মতো বারটাকে এদিক ডান দিক বাম দিক, মানে যেদিকে গোল দেওয়াটা সহজ সেদিকে সরিয়ে নিচ্ছে, এবং এটা কখনো ছোট করে কখনো বার 2 দিকে সরিয়ে দেয় যাতে গোলটা হয়। তো এই ব্যবস্থাই তো আমাদের এই নির্বাচনটা ইউজ করতে চাচ্ছে। তো শেষ পর্যন্ত বিএনপির শিকে ছিড়বে না স্বাধীনতার পরাজিত শত্রু জামাত জঙ্গি গোষ্ঠীকে দিকে হেলে পড়বে, সেটা কিন্তু আসলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা কি করবেন? আমরা নির্বাচনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই, এবং আমাদের দলের নেতাকর্মীরা ভোট দিতে যাবেন না। তাদের কাছে আমরা স্পষ্ট আহ্বান রেখেছি, অনুরোধ রেখেছি, আমাদের ভোটার সমর্থন মানুষ, তাদের কাছে অ্যাপিল রেখেছি যে আপনারা এই প্রহসনের নির্বাচনে এই দেশকে আগামী দিনে আরো বিপজ্জনক অবস্থায় নেওয়া যাওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশীদার আপনারা হবেন না। আপনারা ভোটদান থেকে বিরত থাকুন। অনেক ধন্যবাদ নাদের ভাই, চমৎকার আলোচনা, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আবারও যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার